সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার কামরুন নাহার 1976 সালের ফেব্রুয়ারি মাসে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিজিও ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইনফার্টিলিটি সেন্টারে গাইনি অ্যান্ড অবস বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বর্তমান যুগে মেয়েদের ক্ষেত্রে পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান যে ডিজিজ সেটি কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এটা একটা হরমোনজনিত রোগ এবং দেখা যায় যে মেয়েটি পিসিওতে ভুগছে তার মা কিংবা খালা কিংবা তার বোনেরও হয়তো ইতিহাসটি রয়েছে। যখন একজন মা আমাদের কাছে মেয়েটিকে নিয়ে আসছেন, 13-14 বছর বয়স, মেয়েটির ওজন 85 এবং দেখা যাচ্ছে যে মেয়েটি একেবারেই মানসিকভাবে খুব বিপর্যস্ত। সে খুব অসহায়ভাবে তাকিয়ে আছে যে আমার কি হয়েছে, কেন এরকম মুটিয়ে যাচ্ছি, মুখে ব্রণ হচ্ছে, গোঁফ উঠে যাচ্ছে, আমার ছেলেদের মতন হেয়ার উঠছে, প্লাস আমার চুল পড়ে যাচ্ছে এবং আমার পিরিয়ড ইরেগুলার হয়ে যাচ্ছে। এগুলোর কারণ হচ্ছে একটাই, যে সেটা হচ্ছে যে বর্তমান যুগে মেয়েরা স্কুলে যাচ্ছে, পড়ার অনেক চাপ, স্কুলে খেলার মাঠ নেই, সেখানে তারা খেলতে পারছে না, শারীরিক কোনো চর্চা হচ্ছে না। মাও হয়তো সে ব্যস্ত, মাও যদি কর্মজীবী মহিলা হয় তো তাকে একটু কার্বোহাইড্রেট খাবার বেশি দিয়ে দিচ্ছে, নুডলস, পাস্তা, একটু ফ্রাইড রাইস দিয়ে দিচ্ছে এবং ওই মেয়েটি যে সেগুলি খাচ্ছে সেগুলাই খেয়ে সে স্কুল থেকে এসে আবার রেখে আবার কোচিংয়ে চলে গেল, তারপরে এসে আবার পড়তে বসলো, এসে কিছুক্ষণ মোবাইল দেখলো, তাদের লাইফস্টাইল যা দেখি ডেইলি আমরা। এবং আলটিমেটলি দেখা গেল সেই মেয়েটির কোনো শরীরচর্চা হচ্ছে না, সে খুব একটা পানি খাচ্ছে না এবং ম্যাক্সিমাম সময় সে কার্বোহাইড্রেটই খেয়ে যায়। তো আমরা জানি যে এটা একটি শর্করা বেসড রোগ, এখানে শর্করা খাবারটা একেবারেই আমাকে বাদ দিতে হবে। এবং আমাদের পিসিও রোগে আমরা যেটা দেখি যে ইনসুলিন যেটা তৈরি হয়, যে ইনসুলিন শর্করাকে ব্যবহার করে গ্লুকোজ তৈরি করছে এবং টিস্যুতে ঢুকিয়ে দিচ্ছে, সেই যে জায়গাটি সেখানে ব্যাহত হয়ে যাচ্ছে, যার কারণে যে মেয়েটি পিসিওসে ভুগছে তার যে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্ট তৈরি হচ্ছে, ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু খরচ করতে পারছে না, আর যার জন্য ওই শর্করাগুলো শরীরে জমে যাচ্ছে, কোনোভাবেই সে আর মোটা হয়ে যাচ্ছে কিংবা ওবেসিটি থেকে নিজেকে সেভ করতে পারছে না। তো সেই কারণে এখানে আমরা বলবো যে এটা তো একটা লাইফস্টাইল মডিফিকেশন ডিসঅর্ডার, সেটা আপনি জানেন, এবং লাইফস্টাইল আসলে মডিফাই করতেই হবে। এবং এক্ষেত্রে শুধু ওই মেয়েটাকে লাইফস্টাইল মডিফাই করলে হবে না, হোল ফ্যামিলিকে লাইফস্টাইল মডিফাই করতে হবে, তার মা বাবা কিংবা যদি আদার্স বোন থাকে সবাইকে। কারণ আপনি ফ্যামিলিতে আছেন, এখন ওই ফ্যামিলিতে শুধু আমি মেয়েটার জন্য আলাদা কিছু করলাম আর আমার জন্য করলাম না, তাহলে কিন্তু হবে না। তার মানে কি, আমি যখন এই ধরনের একটি মেয়ে আসে তখন কিন্তু তার মাকে বলি যে আপনি আপনার মেয়েকে নিয়ে সকালে হাঁটবেন আধা ঘন্টা, যদি আপনি হাঁটতে না পারেন আপনি মেয়েকে নিয়ে টিভি খুলে ইউটিউবে ইয়োগা করবেন। কারণ কি, আপনার মেয়েটিকে আপনাকে উৎসাহ দিতে হবে। প্লাস হচ্ছে খাওয়া দাওয়া, কারণ শুধুমাত্র ওর জন্য একটু আলাদা করলাম, আমার জন্য আমি আবার ঠিক খেলাম, তা তো হবে না। পুরো ফ্যামিলিটাকে আসলে ডায়েটটাকে ঠিক করতে হবে। কারণ আর এই মেয়েটাকে একটা মানসিক সাপোর্ট দিতে হবে, কারণ আমরা দেখেছি অনেক সময় এই পিসিওস রোগীগুলো মানসিকভাবেই বিপর্যস্ত হয়ে যায়, এই জন্য তার মেন্টাল হেলথ খুব জরুরি, মেন্টাল সাপোর্টটা খুব জরুরি। পিসিওডিটার ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কীরকম হয়ে থাকে? আচ্ছা, ট্রিটমেন্ট প্রোটোকলটা শুরুতেই আমরা আসলে ডায়েট মডিফাই করতে পারি, ডায়েট কন্ট্রোল, ওয়েট রিডাকশন প্লাস এক্সারসাইজ। এখানে যদি আমরা ফেলিওর হই তখন আমরা কিছু ড্রাগস দিই, কিছু ড্রাগস আছে যেগুলো কাজ করে, কিন্তু পাশাপাশি আসলে ওই ডায়েট আর ওয়েট রিডাকশন এক্সারসাইজ মাস্ট। আর সে যদি বিবাহিত হয় তখন কিন্তু আমরা এখানে যদি ফেইলিওর হই তখন আমরা ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং বলে একটা অপারেশন আছে, তখন আমরা ওভারিয়ান ড্রিলিংয়ে চলে যাই। কারণ ওভারিতে যে ছোটো ছোটো সিস্ট তৈরি হয় পেরিফেরিতে মুক্তার মালার মতন, সেই সিস্টগুলোর মধ্যে এন্ড্রোজেন নামে হরমোনগুলো অ্যাকুমুলেশন হয়, তখন আমরা এই হরমোনগুলোকে ড্রিলিং করে করে রিলিজ করে দিই, তাতে করে ওভারিয়ান ভলিউমটা কমে আসে, তখন ওখানে আবার নতুনভাবে ডিম তৈরি হতে পারে এবং সে কনসিভ করতে পারে। আর যাদের মাইল্ড পিসিওস তাদের বেলায় আমরা কিন্তু আইওআই সাজেস্ট করে থাকি। মাইল্ড পিসিওসটা আইওআই খুবই উপকারী এবং আইওআইতে
বাচ্চা ধারণ সম্ভব। পিসিওডির সাথে আসলে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বর কোনো সরাসরি সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই 100%। কারণ আমি তো শুরুতেই বলেছি যে এটা তো হরমোন জনিত রোগ, আর এই হরমোনের কারণে কি হচ্ছে যে তার প্রতি মাসে যে একটা এগ রিলিজ, ডিম্বাণু তৈরি হয়ে বের হওয়ার কথা, সেটা নর্মালি যেটা হয় পিসিওএস রোগীদের বেলা কিন্তু সেটা হয় না। ওদের প্রতি মাসে কিছু অপরিপক্ক ডিম তৈরি হয় এবং সেই ডিমগুলো রিলিজও হয় না, ওগুলো ছোটো 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 সিস্টের আকারে ডিম্বাশয়ে জমা হতে থাকে। এবং তার ধরুন কি হয়, তার যে ন্যাচারাল যে প্রক্রিয়াটা ব্যাহত হওয়ার কারণে তার পিরিয়ড হয় না, আর পিরিয়ড না হলে তার ওভুলেশন হচ্ছে না, অ্যাডোভুলেশন হচ্ছে। ওভুলেশন না হলে তো আসলে সে মা হতে পারছে না। কাজে মা বাবা তো সাংঘাতিকভাবে আসলে মানে অরিড থাকে, চিন্তিত থাকে। তো সেই ক্ষেত্রে চিকিৎসা 100% নিতেই হবে তাকে। গাইনোকোলজিক্যাল বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনারা চিকিৎসকরা পিল সাজেস্ট করে থাকেন, কিন্তু এই পিল খাওয়ার ব্যাপারে কিন্তু আসলে অনেক ধরনের কিছু সামাজিক অবস্টেকলস বলা যেতে পারে ক্রিয়েট হয়। সেই ক্ষেত্রে আপনারা আসলে পরামর্শ? আসলে অনেক সময় মা বলে যে আপা আমার মেয়ে তো বিয়ে হয় না, পিল খেলে তো মানুষ বলবে পিল খাচ্ছে কেন। আসলে একসময় আমরা পিল দিতাম, এখন পিল ছাড়াও শুধু, পিলে তো এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দুইটি হরমোন থাকে, কিন্তু এখন শুধু প্রোজেস্টেরন কন্টেনিং কিছু ড্রাগস আছে যেটা আমরা দিই এবং বলে দিই যে এটা কিন্তু পিল না, এটা কিন্তু একটা হরমোন, কিন্তু পিলের মতোই দেখতে, যাতে আপনি সুন্দর করে ডে ওয়াইজ খাওয়াতে পারেন এবং এটা আপনার মিস না হয়। তখন ওই সমস্ত যে ওষুধ আমরা দিচ্ছি শুধু প্রোজেস্টেরন, সেটা তো খুব ভালো কাজ করে। এবং পাশাপাশি আমরা আসলে মেটফর্মিন নামে ওষুধও দিই, যেটা নাকি ইনসুলিন রেজটাকে কমাতে সাহায্য করে। তো এই দুটোর সাহায্যে এবং যদি খাওয়া দাওয়া মেনটেন করা, আবারও বলছি যে তার লাইফস্টাইলটা যদি ঠিক করে, তাহলে দেখা যায় যে মোর দেন 50% কেসেই পেশেন্ট ভালো হয়ে যায় এবং ভবিষ্যতে মা হতে পারে, সমস্যা হয় না। ম্যাম, আপনি বলছিলেন যে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে পিসিওএস এর ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে আপনারা ল্যাপ্রোস্কোপি করে থাকেন, কিন্তু অবিবাহিত মেয়েদের ক্ষেত্রেও কি ল্যাপ্রোস্কোপি আপনারা সাজেস্ট করে থাকেন কিনা? অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে আসলে খুব একটা আমরা ল্যাপ্রোস্কোপি সাজেস্ট করি না। তাদেরকে আমরা মানে কাউন্সিলিংয়ের পর কাউন্সিলিং করি এবং তাদেরকে আমরা ওই একইভাবে ড্রাগস প্লাস তার লাইফস্টাইল, তার খাওয়া দাওয়া, এক্সারসাইজ, এগুলোর কথাই বলি এবং তাতে করে দেখা যায় যে আসলে ম্যাক্সিমাম কেসেই ওরা কথা শুনে এবং আলটিমেটলি ওরা কিওর হয়ে যায়। কিন্তু সমস্যা হয় বিবাহিতদের ক্ষেত্রে, কারণ হয়তো দেখা গেল তার মানে বিবাহিত বয়স 3-4 বছর হয়ে গেছে, তার নেওয়া দরকার, ফ্যামিলি থেকে একটা চাপ আসছে, শ্বশুরবাড়ি থেকে একটা চাপ রয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানে 2 থেকে 3 মাস ড্রাগস দিই, ইনজেক্টেবল দিই, গোনাড্রপিক হরমোন দিই। এগুলা দেওয়ার পর যদি না হয়, তখন আমরা আসলে ওভারিয়ান ড্রিলিংয়ে চলে যাই। তবে ওভারিয়ান ড্রিলিং এর বেলায় কিছু নিয়মকানুন মেনটেন করে করতে, যে এক্সেস ড্রিলিং করা যাবে না, কিংবা তার সবকিছু দেখে যতটুকু দরকার মিনিমাম ড্রিলিং করা, যাতে ওভারিয়ান রিজার্ভ আবার কমে না যায়, সেদিকেও আমাদের সচেতন থাকতে হয়। পিসিওডির সমস্যা যাদের রয়েছে তাদেরকে আসলে ডিম্বাণুটা কমে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা? ডিম্বাণু কমে যাওয়ার সম্ভাবনা ওভাবে থাকে না। সমস্যা হলো যে তাতে তো ডিম্বাণু তৈরি করাই সম্ভব হচ্ছে না, যেহেতু যে অপরিপক্ক ডিম তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে যে সমস্ত ড্রাগ দেই, ড্রাগের পাশাপাশি গোনাডোট্রপিক হরমোন তো আমি আগেই বলেছি সেটা দিয়ে থাকি। তাছাড়াও যদি একদম সিভিয়ার পিসিওএস থাকে, আলটিমেটলি তাদের যদি কনসিভ করা সম্ভব হয়, তাদের যদি আমরা মেটফর্মিন কিংবা আদার্স ড্রাগ না দিয়ে থাকি এবং সে যদি ডায়েট কন্ট্রোলে না থাকে, সে কনসিভ করলেও কিন্তু আমরা দেখে থাকি যে এখানে মিসড অ্যাবর্শন হয়ে যায়, অনেক সময় অ্যাক্লাম্পসিয়া হতে পারে। তো এক্ষেত্রে কিন্তু তাকে চিকিৎসা কন্টিনিউ করতে হবে এবং এদের ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে কিন্তু তাদের কিন্তু সুগার বেশি। তো সেই ক্ষেত্রে আমরা আসলে ডায়েটিশিয়ানের পরামর্শ কিংবা একজন এন্ডোক্রাইনোলজিস্টকে যুক্ত করে আমরা কম্বাইন্ড একটা ট্রিটমেন্ট দিই। তাতে করে দেখা যায় রেজাল্টটা খুব ভালো হয় আর কি। আর একেবারেই যাদেরকে কনসিভ করানো যাচ্ছে না, তাদের বেলায় কিন্তু আমরা আইইউআই সাজেস্ট করি, অ্যাটলিস্ট 3 to 4 সাইকেল আইইউআই সাজেস্ট করি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড টাইমে কনসিভ করে যায়। আর 4th টাইম যদি আসলে মানে কনসিভ না করে আইইউআইয়ের মাধ্যমে, তখন কিন্তু আমরা তাদেরকে আইভিএফ সাজেস্ট করি। 14 থেকে 18 বছর বয়সের মধ্যে যদি কোনো মেয়ের যাদের পিসিওডির প্রবলেম রয়েছে, সেই সাথে ডিম্বাণুর সংখ্যাটা একেবারেই কম বলা যেতে পারে, এক্ষেত্রে কি আপনারা ডিম্বাণুর প্রিজার্ভেশনের জন্য কোনো সাজেশন দিয়ে? অবশ্যই, আমরা তো ডিম্বাণু প্রিজার্ভেশনের জন্য সাজেস্ট করি, যদিও আমাদের দেশে এটা ব্যয়বহুল এবং অত জনপ্রিয় না, কিন্তু দেশের বাইরের কান্ট্রিতে কিন্তু খুবই জনপ্রিয়। যে একটি মেয়ের পিসিওএস আছে, তখন হয়তো কিংবা তার আরও কোনো প্রবলেম আছে, এন্ডোমেট্রিওসিস আছে, তার সার্জারির প্রয়োজন, তখন কিন্তু ডিম্বাণু আমরা প্রিজার্ভ করে রাখি এবং এটা প্রিজার্ভ করে অনেক বছর পর্যন্ত এটা ব্যবহার করা যেতে পারে। কিংবা এটা এরকম হতে পারে যে একটি মেয়ের পিসিওএস আছে, তার হাজবেন্ড বিদেশ থাকে,
হয়তো তার হাজবেন্ড 2 বছর 5 বছর পরে আসবে, সেক্ষেত্রে কিন্তু হাজবেন্ডের স্পার্মটাও আমরা প্রিজার্ভ করে রাখতে পারি, যে হাজবেন্ড নাই কিন্তু আমরা তার চিকিৎসাটা চালিয়ে গেলাম। এটা কিন্তু একটা যুগান্তকারী চিকিৎসা এবং আমাদের দেশে এটা সম্ভব। আচ্ছা, যাদের পিসিওডি রয়েছে তাদের ক্ষেত্রে যে ট্রিটমেন্ট প্রটোকল এবং যাদের আসলে হয়নি বা হতে পারে, তাদের হয়তো ওভারওয়েট বা ওবেসিটিতে তারা ভুগছেন, এই ক্ষেত্রে আসলে কি কি বিষয় তাদের মেনে চলা উচিত? যে তাকে তো আসলে শৃঙ্খলার মধ্যে দিয়েই চলতে হবে, এটার কোনো বিকল্প নাই। মানে যতবারই আসুক না কেন ততবারই আমাদেরকে বলতে হয় যে তোমার ওজন কমাতেই হবে, তোমাকে কার্বোহাইড্রেট খাবার থেকে বাদ দিতে হবে। তাহলে ওর বলতে আমরা খাবো কি? খাবা হচ্ছে তুমি প্রোটিন খাবা, সবজি খাবা, সুগার, এই চায়ে চিনি বলেন কিংবা এই যে কোল্ড ড্রিঙ্কস বলেন, টোটালি বাদ দিতে হবে। একটা কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে চিনি থাকে, অর্থাৎ সুগার জাতীয় খাবার তাকে সারা জীবনের জন্য বন্ধ করে দিতে হবে। প্লাস কার্বোহাইড্রেট তাকে কাটেল করতে হবে। সে যদি সকালে রুটি খায় অবশ্যই লাল আটার রুটি খেতে হবে, দুপুরে লাল চালের ভাত খেতে হবে, রাতেও লাল আটার রুটি কিংবা ওটস, সবজি এ ধরনের খাবার খেতে হবে। এবং খাবারটা অবশ্যই রাত 8টার মধ্যে শেষ করতে হবে, এবং রাত 8টা থেকে সকালের খাবারের মধ্যে অ্যাটলিস্ট 14 থেকে 16 ঘন্টা ডিফারেন্স থাকলে খুবই ভালো হয়। তাহলে একটা বড় একটা ফাস্টিংয়ের সময় হয়, তখন টিস্যু গ্লুকোজ ইউটিলাইজ করতে পারে এবং তার জন্য এটা খুবই ভালো হয়। এক্ষেত্রে আসলে মেডিসিনের কোনো ভূমিকা রয়েছে কিনা? আসলে মেডিসিনের ভূমিকা আছে, কিন্তু আমি আরেকবার মনে বলেছিলাম যে আসলে আমি ভিতর থেকে যদি নিজেকে তৈরি না করি, আমি শুধু মেডিসিন, সব মেডিসিনের কিছু সাইড ইফেক্ট থাকে। হ্যাঁ, কিছু অ্যান্টি ওবেসিটি ড্রাগ তো অবশ্যই সারা পৃথিবীতে আছে, আমাদের দেশেও আছে, সেগুলো আমরা দিই এবং পেশেন্টরা ব্যবহার করে, উপকারও পায়। কিন্তু ওগুলা খাওয়ার পাশাপাশি তার জীবনযাত্রার মান অবশ্যই ধরে রাখতে হবে। ম্যাম, আমরা আরও বিস্তারিত জানবো এই পিসিওডি সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটি হরমোনজনিত সমস্যা যেটা মেয়েদের হয়। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মেইন সমস্যা নিয়ে আসে আমাদের কাছে টিনেজ বয়সী মেয়েরা এবং যারা বেবি নেওয়ার জন্য চেষ্টা করছেন প্রজননকালীন সময়ে 15 থেকে 45 বছরের মহিলারা আসেন, যে তাদেরকে হঠাৎ করে মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা মাসিক অনিয়ম হয়ে যাচ্ছে, হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছেন, ওয়েট বেড়ে যাচ্ছে এবং শরীরে দেখা যাচ্ছে অবাঞ্ছিত লোম আসছে এবং বিভিন্ন ঘাড়ে, বগলে অথবা অন্য জায়গায় যেখানে স্কিন ফোল্ডগুলো থাকে সেখানে ব্ল্যাকিশ কালারের বা কালো ছোপ ছোপ কালো দাগ দেখা যাচ্ছে। তো এই ধরনের সিমটমগুলো যখন আমাদের কাছে প্রেজেন্ট করে তখন আমরা আইডিয়া করে থাকি যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে, এই অসুখটি থাকার সম্ভাবনা থাকে। তখন আমরা কিছু ইনভেস্টিগেশন করতে দেই, ব্লাড টেস্ট, হরমোন টেস্টের মাধ্যমে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা ডায়াগনোসিস করতে পারবো। ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন নামে দুটো হরমোন টেস্ট আছে, যেটি মাসিকের দ্বিতীয় দিনে করতে হয় যাদের পিরিয়ড রেগুলার থাকে তাদের ক্ষেত্রে, এবং যাদের অনিয়ম থাকে তাদের যে কোনো দিনেই করা যায়। এবং এন্টিমোলারিয়ান হরমোন একটি হরমোন আছে যেটি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অসুখটিতে বেড়ে যায়, অনেক বেড়ে যায়। এবং আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন অথবা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি, যারা ম্যারিড বা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডায়াগনোসিস করতে পারি। এখানে আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাবে যে ফলিকল কাউন্ট অফ ফলিকল, ইনক্রিজ নাম্বার অফ ফলিকল দেখা যাবে, যে স্মল টাইনি ফলিকল, যে একটা বেবি কনসিভ করার জন্য ডিম্বাণুর সাইজ যেই সাইজ আসার কথা সেরকম সাইজ আসছে না, ছোট 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 অনেকগুলো ফলিকল, যে পার্ল স্ট্রিং অ্যাপিয়ারেন্স, যে মুক্তার দানার মতো ছোট ছোট ফলিকলগুলো ওভারিতে থাকে কিন্তু সাইজটা বড় হয় না। এটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং। আরও কিছু যেমন অ্যান্ড্রোজেন হরমোনগুলো বেড়ে যেতে পারে, সিরাম টেস্টোস্টেরন লেভেল বেড়ে যেতে পারে মেয়েদের ক্ষেত্রে, যে এই হরমোনটা হচ্ছে ছেলেদের হরমোন। তো সেই ছেলেদের হরমোনটা মেয়েদের ক্ষেত্রে টেস্ট করলে দেখা যাবে নর্মালের চেয়ে অনেক ইনক্রিজ অ্যামাউন্টে আমরা পাচ্ছি ব্লাড টেস্ট করলে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম এই অসুখটা কিন্তু প্রতিরোধযোগ্য। এই জন্য কী করতে হবে, যে এই টিনেজ বয়সে অথবা অল্প বয়সে মেয়েরা যারা আছেন তারা হচ্ছে বাইরের খাবার, ফাস্ট ফুড কম খাবেন, আইসক্রিম, চকলেট, বার্গার এই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করবেন এবং প্রতিদিন চেষ্টা করবেন আধা ঘন্টা 1 ঘন্টা করে এক্সারসাইজ করার জন্য। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কিছু কমপ্লিকেশন আছে, যেটা হচ্ছে ডায়াবেটিস, আর্লি লাইফে ডায়াবেটিস ডেভেলপ করে এবং হাইপার টেনশন আসতে পারে, যেমন ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। এবং এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পেশেন্টদের বন্ধ্যাত্ব একটি কমন অসুখ। পলিসিস্টিক ওভারি আপনার কারো আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনারও হওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য আগে থেকেই চেষ্টা করবেন এই লাইফস্টাইলটা মডিফিকেশন করতে, যাতে পলিসিস্টিক ওভারি না হয়। যখন ডেভেলপ করে গেল তখন আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং পিরিয়ডটা রেগুলার করার জন্য মেডিসিন খেতে হবে। ম্যাক্সিমাম পেশেন্টই দেখা যায় পলিসিস্টিক ওভারি ট্রিটমেন্ট করার পরে খুব
খুব দ্রুত কনসিভ করে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি মেডিসিনের মাধ্যমে কনসিভ না হয় তো এরপরে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করি, পাংচার করে দিলে এখানে অ্যান্ড্রোজেন রিচ ফ্লুইডগুলো বের হয়ে যাবে এবং পরবর্তীতে আবার যখন আমরা ওভুলেশন ইন্ডাকশন দেব, যে আপনার ফলিকলগুলো বড় করার জন্য যখন মেডিসিন দেব তখন আপনার বেবি কনসিভ তাড়াতাড়ি হবে। এরপরে দেখা যায় ল্যাপারোস্কোপি যদি আপনার ট্রিটমেন্ট করার পরেও কনসিভ হতে দেরি হয়, এক্ষেত্রে আরও অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, যেমন ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন এবং হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন হচ্ছে টেস্ট টিউব বেবি। তো টেস্ট টিউব বেবি অ্যাট লাস্ট ট্রিটমেন্ট। এই পলিসিস্টিক ওভারি পেশেন্ট যখন গর্ভধারণ করবে তখন এই গর্ভধারণ করার পরে তার ক্লোজ অবজারভেশন দরকার হয়, কারণ ম্যাক্সিমাম পেশেন্ট একদম 70 to 75% পেশেন্ট পলিসিস্টিক ওভারির পেশেন্ট থ্রেটেন্ড অ্যাবর্শন নিয়ে আসে আমাদের কাছে ফার্স্ট ট্রাইমেস্টারে। 12 উইক্সের মধ্যে তার হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে গেল। তো এই জন্য আমরা আগে থেকে কিছু মেডিসিন দিয়ে রাখি তার থ্রেটেন্ড অ্যাবর্শনটাকে যাতে না হয়, এবং যখন হয়ে যায় থ্রেটেন্ড অ্যাবর্শন তাকে ওই থ্রেটেন্ড অ্যাবর্শন থেকে বেবিটাকে সেভ করার জন্য তখন আমাদেরকে কিছু মেডিসিন, কিছু পরামর্শ, কিছু লাইফস্টাইল চেঞ্জ এগুলো আমাদেরকে দিতে হয়। ফার্স্ট ট্রাইমেস্টারে এই সমস্যাটা, থ্রেটেন্ড অ্যাবর্শনের সমস্যাটা হতে পারে, এবং সেকেন্ড ট্রাইমেস্টারে দেখা যায় অনেক পেশেন্টেরই এই গর্ভধারণ করার পরে আইওজিআর ডেভেলপ করতে পারে। আইওজিআর যে বেবিটার ঠিকমতো গ্রোথ হচ্ছে না, হ্যাঁ, আর দেখা যায় অনেক পেশেন্টের ক্ষেত্রে গর্ভাবস্থায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই কমপ্লিকেশনগুলো ডেভেলপ করার পর যখন আপনি ডক্টরের শরণাপন্ন হবেন বা ডক্টরের যদি রেগুলার চেক আপে থাকবেন, তখন আর্লি এই ডিজিজগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি যে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কিনা, আপনার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে কিনা। তো এগুলো ট্রিটমেন্ট যদি অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করা হয়, সেক্ষেত্রে আপনি একটা শেষ পর্যন্ত এই পলিসিস্টিক ওভারিকে ওভারকাম করে একটি হেলদি বেবি নিয়ে আপনি বাসায় যেতে পারবেন ইনশাল্লাহ। ম্যাম, আপনার কাছে এখন একটু জানতে চাই যে পিসিওডির সমস্যা যাদের রয়েছে, বিশেষ করে অবিবাহিত মেয়ে যারা রয়েছে এবং বিবাহিত নারী যারা রয়েছেন, তাদের মধ্যে কি ট্রিটমেন্টের মধ্যে কোনো আসলে হেরফের রয়েছে কিনা? হ্যাঁ, কিছু রয়েছে। পিসিওডি আপনাকে আমি একটা বলি, সেটা হচ্ছে পিসিওডি কিন্তু আবার দুই ধরনের। একটা লিন পিসিও, মানে শুকনা, ওর মানে ওজন হয়তো 45 কেজি, কিন্তু তার পিসিওস ডেভেলপ করে আছে। এখন এই মেয়েটির বেলায় কিন্তু আমি বলতে পারি না তুমি ওয়েট কমাও, হ্যাঁ, ওজন কমাতে 45 কেজি ওজন, তাকে ওজন কোথায় কমাবো? তখন আমরা আসলে তার খাওয়া দাওয়ার খাদ্যাভ্যাসের কথা বলি পরিবর্তন করার জন্য, তাকে প্রচুর পরিমাণে প্রোটিন খেতে বলি, ভেজিটেবল খেতে বলি, হাইড্রেশন মেনটেন করার কথা বলি, আর কার্বোহাইড্রেটটা কমাতে বলি। আর এই মেয়েটি যদি বিবাহিত হয়, যে লিন পিসিও, তার বেলায় কিন্তু ওই ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং খুব ভালো কাজ দেয়। কারণ এক্ষেত্রে যেহেতু ওজন কমাতে পারছি না, তাহলে আমরা ওভারিয়ান ড্রিলিং করে আমরা তার ওভারিয়ান ভলিউমটা কমিয়ে দিচ্ছি। তখন দেখা যায় সে দ্রুতই, এবং ম্যাক্সিমাম পেশেন্ট দেখা যায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় মাসেই কনসিভ করে যাচ্ছে। আর যারা মোটা পিসিও, তাদের বেলায় কিন্তু ওজন কমানোর কোনো বিকল্প নাই। কারণ 85 কেজি, তাকে তো অবশ্যই তার 7 to 10% ওয়েট কমাতে হবে। এবং আমরা সাধারণত দেখে থাকি যে তার টোটাল ওয়েটের 5% রিডাকশন যদি করে, তাহলে তার পিরিয়ডটা রেগুলার হয়। আর যদি সে 10% ওয়েট কমায়, তাহলে কিন্তু সে কনসিভ করে যায়। হ্যাঁ, তো এতে করে কিন্তু পেশেন্টরা খুব মোটিভেটেড হয়, এবং এই ধরনের ক্ষেত্রে যদি তারপরেও সে কনসিভ না করে, তবে অবশ্যই তাকেও ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিংয়ে যেতে হয়। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।